আমাকে ছেড়ে দাও ছোট মা, আমার খুব লাগছে। বিশ্বাস করো, আমি জানতাম না যে এসব হবে, আর জানলে কখনোই আসতাম না। জানতাম না? আমি আগেই বলেছি তুই ঠিক তোর মার মতো হয়েছিস। তোর মা যেমন একজন নষ্ট মহিলা, ঠিক তেমনই তুই। নাসরিন, এই নাসরিন। আমাকে কিছু বলছো ছোট মা? না না, আমি তোমাকে কি বলবো, শখ জেগেছে তোমার মুখটা দেখার, তাই তোমাকে দেখছি। এভাবে বলছো কেন ছোট মা? আমি তো তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম। তোমাকে এইভাবে বলবো না তো কিভাবে বলবো? তোর কি শানজ্ঞান আছে? ঘড়িতে এখন কটা বাজে তুই জানিস না? রোজ এই টাইমে ঝিলিককে রাখতে যেতে হয় স্কুলে, নাকি সব ভুলে বসে আছিস? আসলে রান্না করছিলাম তো, তাই ঘড়িতে কটা বাজে খেয়াল ছিল না। তা কেন খেয়াল থাকবে তোমার? এবার দেখছি তোর জন্য আমাকে বাড়িতে কাজের লোক রাখতে হবে, ঘন্টায় ঘন্টায় তোর কাজের খেয়াল রাখার জন্য। যত সব আপদ আমার কপালে এসে জুটেছে, পুরা কপাল আমার। মা, আমার হয়ে গিয়েছে, আমি পুরো রেডি। তাহলে এবার আসি? দাঁড়া, তুই রেডি হয়ে কি করবি? মহারানীর আগে ঘুম ভাঙুক? না না, আমারও হয়ে গেছে ছোট মা, তুই একটু দাঁড়া বোন, আমি ভাতটা নামিয়ে রেখে চলে আসবো। আচ্ছা রাকেশ, ওই যে লম্বা করে ফর্সা করে যে মেয়েটা গেল, তুই কি ওকে চিনিস? ও, ওই মেয়েটা? ওকে চিনবো না কেন? এখানেই ওর বাড়ি, বাপ মা কেউ নেই, ছোট থেকে চাচা চাচির কাছে মানুষ। শুনেছি চাচা চাচিও নাকি সেরকম দেখতে পারে না, সারাদিন বাড়ির ফাই ফরমাস খাটিয়ে নেয়, যতক্ষণে বাড়ির কাজ করে ততক্ষণে খেতে দেয়, ব্যাস। এর থেকে বেশি কিছু আমি আর জানি না। এর থেকে বেশি কিছু জানারও দরকার আমার নেই, যতটুকু জেনেছি এটাই যথেষ্ট। কিন্তু হঠাৎ করে তোর এত ওর ব্যাপারে খোঁজ নেওয়ার দরকার কি? কি ব্যাপার, তোর আবার ওকে মনে টান ধরলো নাকি? সেটা না তোকে বাড়ি গিয়ে বলছি, চল। এই নে, ওই কাপড়গুলো ধোয়া হয়ে গেলে আমার এই কাপড়গুলো ধুয়ে সুন্দর করে মাঠ দিয়ে মেলে দিবি। সাবধানে দেখিস কাপড়ে যেন কোনো রকম দাগ না লাগে, আর যদি লেগেছে না তাহলে তোর খবর আছে। ঠিক আছে ছোট মা। শোন, তোর এসব ফালতু কাজ কাম হয়ে গেলে আমার এই জুতোগুলো ধুয়ে ভালো করে পালিশ করে রাখবি। আর দুদিন বাদে আমার একটা বান্ধবীর বিয়ে, আর আমি সেখানে পড়ে যাব। আচ্ছা বেশ, ঠিক আছে। নাসরিন, শোন এখানে। হ্যাঁ ছোট আব্বা বলেন। শোন, এই ব্যাগে কিছু টাটকা সবজি আর একটা বড় দেখে কাতলা মাছ আছে, তাড়াতাড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে রান্না কর দেখি, আজ দুপুরে জমিয়ে খাবো। ঠিক আছে ছোট আব্বা। জানিস না ঝিলিক, তোর জন্য একটা দারুণ খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর মা? আগামীকাল তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। সত্যি বলছো মা? আমার যে কি আনন্দ হচ্ছে মা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার বলতে আমারও যে কি আনন্দ হচ্ছে না। শোন, কাল তুই খুব সুন্দর করে সাজবি, যাতে ছেলের বাড়ির লোক তোর থেকে চোখ সরাতেই না পারে। তার বলতে কালকের দিনটা আসুক, তারপর আমি তোমাকে দেখাবো তোমার মেয়ে কি জিনিস। তোর আবার কি হলো? তুই আবার হাসছিস কেন? আসলে তোমাদের কথা শুনে আমার ছোট্ট বোনটি তো এমনিতেই অনেক সুন্দর, ওর সৌন্দর্য বাড়ানোর জন্য কি ওকে সাজার দরকার হবে? দেখবে ছেলের বাড়ির লোক কালকে ওকে এমনিতেই পছন্দ করবে। বাবা, তুই সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার একটা কথা কান খুলে শুনে রাখ। সবই তো নিজের কানে শুনলি। কাল সকাল সকাল উঠে ঘর বাড়ি সব গুছিয়ে রাখবি, আর সবকিছু ঠিকঠাক করে রাখবি, ওদের যেন কোনো কিছুর কমতি না হয়। ঠিক আছে ছোট মা।
আর একটা কথা মাথায় রাখিস, কাল দেখতে আসবে ঝিলিককে, তোকে না। তুই আবার পটের বিবি সেজে বসে থাকিস না। কে জানে তোর তো আবার চরিত্রের কোনো ঠিক নেই। ঠিক তোর মায়ের মতো হয়েছিস, পুরুষ মানুষ দেখলেই জিভে লক লক করে। আমার নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুবই সহজ সরল, যেমন দেখতে সুন্দর তেমনই কাজ কামেও। ওই যে কথাই বলে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, একদম সেই রকম। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ছেলে বাড়ির লোককে সবকিছু বলে নিয়ে এসেছি। আমি তো আর জেনে শুনে ওদের ছেলের হাতে যেমন তেমন মেয়ে তুলে দেব না, কি বলেন? তা তো অবশ্যই। মেয়ে তো দেখা হয়ে গেল, বলছি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই? ও মা, তা থাকবে না কেন, অবশ্যই আছে। আপনারা বসেন, আমি ডাকছি। নাসরিন, এই নাসরিন, ওই তো চলে এসেছে। অপূর্ব, অসাধারণ, কি সুন্দর দেখতে। তুমি কি কিছু বলছো? বলছি এই মেয়েটাকে। ও, এই মেয়েটা আমাদের বাড়িতেই থাকে। বাপ মা নেই তো, এতিম মেয়ে, তাই আমরাই ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি। তাই বুঝি? তাহলে শোনেন আপনারা, ওই মেয়ে না। যদি এই মেয়ের সাথে বিয়ে দেন তাহলে আমি বিয়ে করতে রাজি। অসম্ভব, এটা কখনোই সম্ভব না। দেখুন, আমাদের যা কর্তব্য তাই ভুলে গেলাম, বাকিটা আপনাদের উপর নির্ভর করছে। আমাকে ছেড়ে দাও ছোট মা, আমার খুব লাগছে। বিশ্বাস করো, আমি জানতাম না যে এসব হবে। আর জানলে কখনোই আসতাম না। জানতাম না? আমি আগেই বলেছি, তুই ঠিক তোর মার মতো হয়েছিস। তোর মা যেমন একজন নষ্ট মহিলা, ঠিক তেমনই তুই। আসলে কি জানো মা, এই সব কিছু ওর ষড়যন্ত্র। এই জন্যই হয়তো কালকে আমাকে মিথ্যা করে বলেছিল যে তোমাকে না সাজলেই বেশি ভালো লাগে, যাতে ছেলের বাড়ির লোক আমাকে ছেড়ে ওকে পছন্দ করে। ষড়যন্ত্র? দাঁড়া, বার করছি ষড়যন্ত্র। পপি, অত মাথা গরম করলে হবে না, মাথাটা একটু ঠান্ডা রাখো। এখনো যদি মেরে ফেলো তাহলে কি হবে বুঝতে পারছো? আমাদের সবাইকে জেল খেটে মরতে হবে। তার থেকে বরং আজকের জন্য ওর ওইটুকুই যথেষ্ট। হ্যাঁ মা, আব্বা একদম ঠিক বলেছে। আব্বা, আপনি? হ্যাঁ মা, আমি আসলে তোমাদের সবার জন্য মনটা খুব খারাপ করছিল, তাই আর কি আসলাম। এসেছো যখন ভালো করেছো, আমাদেরও তোমার জন্য অনেক দিন ধরে মন খারাপ করছিল। হ্যাঁ দাদু, আব্বা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ রে মা, তোদের জন্য তো আমার মনটা আরো বেশি করে খারাপ করে। তো সবাইকে দেখছি, নাসরিনকে দেখছি না। নাসরিন? ওই তো নাসরিন। নাসরিন, তুই ওখানে কি করছিস? ও ওখানে ওখানে ও পড়ে গিয়েছে, তাই তো আমরা সবাই 8 জনে বাইরে বেরিয়ে আসলাম। এসে দেখছে আপনি। কি রে ঝিলিক, তুই দাঁড়িয়ে আছিস কেন? মা, গিয়ে নাসরিনকে তোল। কি রে মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদু, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো না থাকলে এত দূর আসলাম কি করে বল? চল মা, ঘরে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। এই শোনো, দাঁড়াও। এই মেয়ে, আমি তোমাকে ডাকছি কখন থেকে, তুমি শুনতে পাচ্ছ না? না, পাচ্ছি না। আশ্চর্য মেয়ে তো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ অথচ আমার কথা শুনতে পাচ্ছ না। দেখুন, আপনি আমার পিছন পিছন আসবেন না। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ বলছিলাম, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম? আর তাছাড়াও আমার নাম আমি আপনাকে বলবো কেন?
দরকার আছে তাই। আপনার দরকার আছে, আমার তো দরকার নেই। আর তাছাড়াও রাস্তায় ভাবে কথা বললে পাঁচটা মানুষ খারাপ ভাববে। তাই আপনার যদি কিছু জানবাড়ি থাকে তাহলে একদিন বাড়িতে আসেন, ওখানে আপনার যা যা দরকার সব পেয়ে যাবেন। তাই নাকি? বেশ, তুমি যখন বলছো তাহলে আর তোমার সময় নষ্ট করে লাভ নেই। বাকি কথা না হয় তোমাদের বাড়িতেই হবে। এতক্ষণ তুই কোথায় ছিলে? কেন রে মা, ও এতক্ষণ কোথায় ছিল তা জেনে তুই কি করবি? কি করব জানো তুমি? ও এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিল? আমি তো বাজারে গিয়েছিলাম লন্ড্রির দোকানে কাপড় ইস্ত্রি করতে। কাপড় স্ত্রী না ছাই। তুমি জানো মা, এইমাত্র মো আমাকে ফোন করে জানালো ও নাকি রাস্তায় একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করছিল। ও মা, এসব তুই কি বলছিস? এসব মিথ্যে কথা। মিথ্যা কথা? তুই কি বলতে চাইছিস? আমি মিথ্যাবাদী? তবে রে, আমার মেয়ে মিথ্যাবাদী আর তুই খুব সত্যবাদী না? মিথ্যাকে তো মিথ্যাই বলবো, মিথ্যাকে তো আর সত্য বলবো না। বাবা, তোর তো দেখছি খুব বার বেড়েছে। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। বাহ মামা বাহ, একটা বাপ মা মারা অসহায় মেয়ের গায়ে এইভাবে হাত তুলতে তোমার লজ্জা করছে না? ও, একটা বাপ মা মরা মেয়ের গায়ে হাত তুললেই দোষ? ও যে রাস্তায় রাস্তায় বাড়ির মান সম্মানগুলো ডুবিয়ে বেড়ায়, তার বেলায় দোষ নাই? ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, এই জন্য বুঝি। কত যে খাইয়ে পড়িয়ে মানুষ করেছো সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওই তো আমার ছেলে এসে গেছে। আয় আব্বাই, বস। এতক্ষণ তোর অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায়? কিন্তু কেন? আসলে ঘটক মশাই তোর বিয়ের জন্য বেশ কিছু মেয়ে ছবি নিয়ে এসেছে। দেখ তো বাবা, তোর কোন মেয়েটাকে পছন্দ হয়। এইসব ছবি দেখার কোনো দরকার নেই। আর ঘটক যখন এসে গেছে তখন শোনো, আমার একজনকে পছন্দ, তুমি বরং ঘটককে নিয়ে ওখানেই যাও। পছন্দ? তা না হয় বুঝলাম, কিন্তু কি তার পরিচয়, তার বাড়ি কোথায়, সেগুলো তো বলবি। আসলে সত্যি বলতে আমি শুধু মেয়েটাকেই চিনি, আর তার পরিচয় সম্পর্কে রাকের সাথে জেনে নিও, ওই সব ভালো বলতে পারবে। কই গো, বাড়িতে আছো নাকি বাছারা? ঘটক মশাই আপনি? হ্যাঁ বাছা, আমি তোমার মেয়ের জন্য একটা খুব ভালো সংবাদ এনেছি। ছেলে বিদেশে চাকরি করে, প্রতি মাসে 50,000 টাকা মাইনে। একটা বাপের একটাই ছেলে, দেখতে বেশ ভালো। আপনি সত্যি বলছেন? সত্যি মানে কি, বিশ্বাস না হলে এই দেখেন ছবি। তাই তো, ছেলেটা তো বেশ সুন্দর, কিন্তু এবারও যদি আগের মতো হয়। ও নিয়ে আপনি ভাববেন না, এবার আর বিয়ের ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এবার আগে থেকে ছেলের মেয়ে দেখে পছন্দ করেছে। আপনারা রাজি থাকলে ওরা একদিন এসে বিয়ের পাকা ডেট করে যাবে। আপনি সত্যি বলছেন? ঠিক আছে ঘটক মশাই, আপনি তাহলে এখন আসুন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দিনখান জানিয়ে দেব। বেশ, তাহলে এবার আমি আসি। ইস, কতটা কেটে গিয়েছে, অনেক রক্ত বেরাচ্ছে। দেখেছিস, এই সবাই মাত্র বাড়িতে একটা সুখবর ঢুকতে না ঢুকতে বিপদ করে বসলি। বলি, কোপ আঙুলে না দিয়ে নিজের গলায় দিতে পারলি না, যত আপদ সব বিদায় হতো। বৌমা, কখন কি বলতে হয় সেটাও তুমি জানো না? জানি না। আপনার যদি ওর প্রতি অতই দরদ হয় তাহলে এখানে না রেখে নিয়ে যান না আপনার সাথে, যত সব। কাঁদিস না মা, কাঁদিস না। কি আর করবি বল, সবই তোর কপাল। না হলে কি আর এই বয়সে বাপ মা হারাতে হয়? এই নাও, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বাজারে চলে যাও। আর কি কি আনতে হবে সব তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। আমি তাহলে আসি।
আচ্ছা, এত বেলা হয়ে গেল, বাড়িতে এত কাজ, এখনো তো সেই মহারানীর মুখটা দর্শন হলো না। দেখো, হয়তো গিয়ে শুয়ে শুয়ে ভাবছে আজ আবার কি করে আমার বিয়েটা ভাঙবে। তার বলতে দাঁড়া, আজও দেখাচ্ছি মজা। এই যে মহারানী, এখনো যে বিছানায় শুয়ে আছেন, বলি বাড়িতে তো এখনো রান্নার কাজ পড়ে আছে, সেইগুলো কে করবে? তোমার মরা মা? বৌমা, আচ্ছা তুমি কি ধরনের মানুষ বলো তো? তোমাকে বারবার বলি এই ধরনের কথা বলবে না, তার সত্ত্বেও কি তুমি নিজেকে একটু বদলাতে পারো না? তুমি এভাবে বলছো কেন ছোট মা? আমি কি বাড়ির কাজ করি না? আসলে আজ আমার শরীরটা খারাপ তো তাই। শোন, আমি তোর বাহানা শুনতে এখানে আসিনি। আর এই নে ঝাড়ু, পুরো ঘরটা গুছিয়ে ঝাড় দে, এখনো অনেক কাজ বাকি আছে। এ কি নাসরিন, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর না ছাই, আসলে হিংসা। এই সব কিছু আমার মেয়ের ওপর হিংসা করে নাটক করছে। নাটক কি সত্যি? সেটা তুমি ওর গায়ে হাত দাও, হাত দিলেই বুঝতে পারবে। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, এখন ওকে নিয়ে পড়ি। আর তাছাড়াও সত্যি সত্যি যদি মরতে বসে তো মরুক না, মরলে আমার পথের কাটা দূর হবে। আচ্ছা বৌমা, তোমার কি মা মরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু কষ্ট হয় না? না হয় না, বরং আরো জ্বালা হয়। ওর মুখের দিকে তাকালে মনে হয় ওর বাপ মা যখন মরলো ওই আপদটাকে না রেখে গিয়ে ওকে সাথে করে নিয়ে যেতে পারেনি। ওর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে কব্বে গলায় দড়ি দিয়ে, নাহলে গঙ্গা জলে ঝাঁপ দিয়ে মরতাম। তুমি ঠিকই বলেছো বৌমা। আচ্ছা, এত কিছুর পরেও তোর মরণ হয় না? গলায় দড়ি না জুটুক, বিষ না জুটুক, অন্তত জলে ঝাঁপ দিয়েও তো মরতে পারিস। তাহলে হয়তো ছোট বৌমার সাথে সাথে আমারও বুকের জ্বালাটা মিটতো। তুমি ঠিকই বলেছো দাদু, আমাদের মতো বাপ মা আর মেয়েদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। আমাদের মতো মেয়েদের বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি কি পাগল হয়ে গেছো যে আত্মহত্যা করতে যাচ্ছ? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার বাড়ি থেকে আসছি। ওখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপর তোমার দাদুই আমাকে তোমার এখানে আসার কথা বললো। ভুল বোঝাবুঝি মানে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি। তাহলে শোনো। তাহলে ভাই সবই তো শুনলেন, আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করুন। না না, আমার কিছু জানার নেই। আর তাছাড়াও আমার কোনো জিনিসের অভাব নেই, শুধু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে ওরা সুখে থাকলেই ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তা না হয় বুঝলাম, এবার মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিরে সুরজ, ভাবি তো তোর দিকে তাকিয়ে হাসছে। তাই বুঝি? সবই যখন ঠিকঠাক, তাহলে এবার সুরজ তুমি মেয়ের হাতে আংটিটা পরিয়ে দাও। আচ্ছা। তুমি? হ্যাঁ বাবা, কেন? তুমি ওকে দেখে এভাবে চমকে উঠলে কেন? এটাই তো আমার মেয়ে, আর ওর সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু আমি যাকে পছন্দ করি সে মেয়ে তো এ নয়। এ তুই কি বলছিস এই সব? একটু ভাবনা চিন্তা করে বল। হ্যাঁ আব্বা, আমি ঠিকই বলছি। আমি যাকে পছন্দ করি তার নাম হয়তো আমি জানি না, কিন্তু সেই বাড়িরই মেয়ে। লম্বা করে দেখতে, দুই দিকে বিউনি করে, সকল সময় চুল বেঁধে থাকে। তুমি কি নাসরিনের কথা বলছো? সে এই বাড়িরই মেয়ে, আমার বড় খোকার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন। আমি ওর কথাই বলছি। ও এখন কোথায়? ও হয়তো আমার উপর অভিমান করে মৃত্যুর খোঁজে বেরিয়েছে। আসলে আজ ওকে অনেক কথা শুনিয়েছি তো তাই। তুমি যদি পারো বাবা, আমার ওই বাপ মারা নাতনিটাকে জমের মুখ থেকে ফিরে নিয়ে এসো। আপনি কোনো চিন্তা করবেন না, যেইভাবেই হোক আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। আচ্ছা, কাজটা কি ঠিক হলো? এখানে ঠিক ভুলের কোনো প্রশ্নই আসে না।
যেখানে আমি আগেই বলেছি আমি আমার একমাত্র ছেলের অবিদ্যমানে কোনো কিছুই করি না। এবার বুঝতে পেরেছো তো ভুল বোঝাবুঝিটা কোথায় ছিল? কিন্তু তবুও ঝিলিক আমার ছোট বোনের মতো, ওর সাথে এটা করাটা কি আমার ঠিক হবে? আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না নাসরিন। আজ থেকে এত বড় পৃথিবীতে তোমাকে আর অনাথ হয়ে কাটাতে হবে না। আজ থেকে সবকিছুর দায়িত্ব, এমনকি তোমার সুখ দুঃখের বন্ধু হয়ে আমি তোমাকে সারা জীবন আঁকড়ে রাখবো।